এই ঘটনাটি মূলত আমরা পেয়েছি শেখ মিকাইল আহমেদ ভাইয়ের কাছ থেকে। ওনার বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগর ইউনিয়নে। উনি বর্তমানে ঢাকাতেই থাকেন। বাংলাদেশের প্রথম সারির একটি পত্রিকা উনি চাকরি করছেন। চলুন ঘটনার ভেতরে ঢুকে যাই। এই ঘটনাটি উনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে মেঘ, পুরো নাম রাহুল ইসলাম মেঘ। ওনার বাসা যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামে। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন, একজন রেমিটেন্স যোদ্ধা ভাই হিসাবে জীবনযাপন করছেন। মালয়েশিয়াতে 9 বছর উনি অবস্থান করছেন। এই 9 বছরের মধ্যে বহু দেশের বহু মানুষের সাথে পরিচয় হয়েছে। আর বাংলাদেশের এক ভাই যার নাম হচ্ছে মাসুদ, যাকে উনি চাচা বলে সম্বোধন করেন। আর এই মাসুদ চাচার বাড়ি এই যে শ্রীকোনা গ্রাম, এই গ্রামের পরের গ্রামে। মাসুদ চাচা অন্যান্য ব্যক্তিদের মতো না, উনি বেশ ভার বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি। বয়সও মোটামুটি হয়েছে, মধ্যবয়স্ক একজন ভদ্রলোক। উনি বেশ গাম্ভীর্যতা পছন্দ করেন, কথা কম বলেন। উনি এর আগেও একবার মালয়েশিয়াতে এসেছিলেন, এর কিছুদিন পর নাকি আবার চলে যান। 2022 সালের শেষের দিকে আবার মালয়েশিয়াতে এসেছেন। আসলে সাধারণত যারা বিদেশে যায় মোটামুটি বেশ ইয়াং বয়সে সবাই যাওয়ার চেষ্টা করে, কারণ বিদেশের কাজগুলো বেশ কঠিন হয়, সেখানে খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। এই জন্য খুব বেশি বয়স হয়ে গেলে বা মধ্যবয়স্ক হয়ে গেলে মানুষ কেউ বিদেশ যেতে চায় না। তবে মাসুদ চাচার বিষয়টা ভিন্ন। মাসুদ চাচা গাম্ভীর্যতা পছন্দ করলেও হাসি ঠাট্টা মাঝে মাঝে উনি করেন। কেউ আবার তাকে আঙ্কেল, কেউ আবার দাদাও বলে, মজা করেই বলে আর কি। তো মাসুদ চাচাকে এই মেঘ ভাই উনিও চাচা বলে সম্বোধন করতেন। আর মাসুদ চাচার পাশে কেউ নাকি রাত্রে ঘুমাতে চাইতো না। যারাই এক রাত ঘুমিয়েছে পরের দিন তার পাশে কেউ ঘুমাতে চাইতো না। দুটো দুটো করে রুম থাকে, তো এক রুমে 2 জন করে থাকার ব্যবস্থা থাকে। তো মাসুদ চাচা রাতের বেলা নাকি কার সাথে ঘুমের মধ্যে বিড়বিড় করে কথা বলে। কথাগুলো সঠিকভাবে বোঝা না গেলেও মাসুদ চাচা কাকে যেন কিছু বলতেন যে কি চাস, সবই তো নিয়েছিস, তোরা আমার থেকে চলে যা, দয়া করে মাফ কর আমাকে। এভাবেই উনি রাত পার করতেন। আর পাশে যিনি ঘুমাতেন আর একটা বেডে, এই সমস্ত কথা শুনে সেও ভয় পেত, যার কারণে মাসুদ চাচাকে কেউ আসলে তার রুমে নিতে বা ওনার সাথে ওনার ওই রুমে অন্য বেডে ঘুমাতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করতো না। এই যে মেঘ ভাই, ওনার যে বস, ওই বসের আন্ডারে 7 জনের মতো ওনারা কাজ করেন। তো 2 জন আলাদা আলাদা করে রুমে রাখা হতো। তো মেঘ ভাইয়ের পাশে যে লোক ঘুমাতেন উনি আবার 4 মাসের ছুটিতে দেশে গিয়েছেন। এখন উনি রুমে একা, মানে মেঘ ভাই রুমে একা। তখন এই মেঘ ভাই মাসুদ চাচাকে বললেন যে চাচা আপনি আসেন, আমি তো একা একাই থাকি, একা একা ভালো লাগে না, কথা বলতে পারি না কারোর সাথে, ভয়ও লাগে মাঝে মাঝে, আপনি আসেন। তো মাসুদ চাচা কিছুটা অবাক হলেন এবং বললেন, না বাবা থাক, তুমি থাকো তো, একা একাই থাকো, এটাই ভালো। আমি থাকলে তোমার অসুবিধা হবে, ভয় পাবা, অনেকেই তো আমার সাথে থাকতে চায় না, এটা তুমি দেখছো, কি দরকার, থাকো বাবা, তুমি একাই থাকো। তখন আমার মেঘ ভাই বলে যে না চাচা, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আসেন তো আপনি। তারপরে মাসুদ চাচা আসেন। এই যে মেঘ ভাই উনি লক্ষ্য করেন চাচা প্রতিদিন রাত 2টা থেকে 2:30টার ভেতরে উনি বাইরে চলে যান, আবার ফিরে আসেন 3:30 বা 3টা, এরকম মধ্যবর্তী একটা সময় আর কি। প্রথম দিকে মেঘ ভাই ভেবেছিলেন যে মাসুদ চাচা বোধ হয় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাচ্ছেন, কারণ ওনাদের ওয়াশরুমটা রুমের বাইরে। কিন্তু একটা মানুষ প্রতিদিনই একই সময় কি বাইরে যাবে? নিশ্চয়ই না। এই বিষয়টা মেঘ ভাই অ্যানালাইসিস করার চেষ্টা করলেন। শুরুর দিকে বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে বিষয়টা নিয়ে উনি ভাবনা চিন্তা করতে থাকেন যে আসলে ব্যাপারটা কি, কোথায় যায়। যাই হোক, ঈদের মধ্যে এমন একটা রাত আসে যে পরের দিন ওনাদের কারো কোনো কাজ ছিল না। ওই রাত্রে মেঘ ভাই খুব একটা ঘুমান নাই। ওই রাত্রে সারা রাত এই আফনান হরওয়ালের ঘটনাগুলো শুনছিলেন, মানে এরকম চিন্তা করছেন যে সারা রাত ধরে আফনান হরওয়ালের ঘটনাগুলো শুনবেন। মাঝে মাঝে উনি এভাবে শোনেন, বিশেষ করে পরের দিন যদি কাজ না থাকে। ভুতুরা জঙ্গলের একটি ঘটনা আমরা এর আগে শেয়ার করেছিলাম। সেই জঙ্গলের ঘটনা উনি শুনছিলেন একা একা বাইরে বসে। তো বলা ভালো যে ওনাদের কর্মস্থল শহর থেকে একটু জঙ্গলের ভেতরে, পাশে একটা উঁচু পাহাড়, তার নিচে একটি নালার মতো জায়গা রয়েছে, মানে ঝর্ণার পানি বয়ে যাওয়ার মতো একটা ক্যানাল আছে আর কি। তার ঠিক পাশেই এই মেঘ ভাই আর মাসুদ চাচা এই 2 জনের থাকার একটা ছোট্ট রুম আছে।
তো যাই হোক, চারদিকে শুনশান নীরবতা। ভুতুরে জঙ্গলের ঘটনা শোনার পরে মেঘ ভাই একটু ভয় লাগা শুরু করে। চিন্তা করেন যে রুমে চলে যাবেন। হঠাৎ তখনই ওনার কানে গুনগুন করে কথা বলার মতো একটা আওয়াজ ভেসে আসে। মেঘ ভাই তো কিছুটা থতমত খেয়ে যান, ঘটনা কি, কথার উৎসটা কোথা থেকে আসছে, এই শব্দ কোথা থেকে ভেসে আসছে। এইটা অ্যানালাইসিস করে যখন এদিক ওদিক তাকাতাকি করছেন, একটা জায়গায় গিয়ে ওনার চোখ আটকে যায়। ভয়ঙ্কর একটা জিনিস দেখেন। এই যে মাসুদ চাচা বেশ কিছুটা দূরে কার সাথে যেন কথা বলছে। রাত তখন 3টার মতো হবে। ঝর্ণার পানিতে চাঁদের আলোয় মাসুদ চাচার মুখটা পুরোপুরি বোঝা না গেলে অনুমান করে বোঝা যাচ্ছে যেটা মাসুদ চাচাই হবে। কিন্তু চাচা এত রাতে এখানে কার সাথে কথা বলতে বসছেন? আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। বিষয়টা কৌতূহলের উদ্রেক করে, আরো ভালো করে দেখার আগ্রহ জাগে মেঘ ভাইয়ের ভিতরে। ততক্ষণে মেঘ ভাই মোবাইলের আলোটা নিভিয়ে দিয়েছেন। আস্তে আস্তে চাচার দিকে এগিয়ে যখন গিয়েছেন, দূর থেকেই ভয়ঙ্কর একটা দৃশ্য উনি দেখেছেন, যা ওনার কল্পনাতেও ছিল না। উনি দেখেন যে একটা বড় সাপ, তার পুরো শরীর চিকচিক চিকচিক করছে। দেখা যাচ্ছে সাপটার কপালের দিকে একটা আলোর মতো উজ্জ্বল কিছু জলজল করছে আর কি। অনেক সময় সাপের মুভিগুলোতে এরকম দেখা যায় যে সাপের কপাল থেকে একটা আলোর আবির্ভাব হচ্ছে, ঠিক তেমন সাপটি মাসুদ চাচার সাথে কথা বলছে। আর কথা বলার সময় সাপের মতো ফসফস আওয়াজও বের হচ্ছে। তবে এটা যে খুব আক্রমণাত্মক কথাবার্তা ওরকমটা মনে হচ্ছে না, মনে হচ্ছে সাবলীল ভাবেই কথা হচ্ছে। মাসুদ চাচা সাবলীল ভাবে কথা বলছেন, আর ওই সাপটাও সাবলীল ভাবে কথা বলছে। এটা দেখার পর মেঘ ভাই তো প্রচন্ড ভয় পেয়েছেন। উনি বিষয়টা লোড আর নিতে না পেরে তাড়াতাড়ি ওখান থেকে দ্রুত হেঁটে ওনার রুমে চলে যান। আর উনি ভাবছেন যে এটা আমি কি দেখলাম। মাসুদ চাচা সাপের সাথে কথা বলছে, সাপ কথা বলতে পারে, সাপ কি বলছে, এসব ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই চাচা রুমে চলে আসেন। চাচার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা গেল। তখন মেঘ ভাই ভাবছেন যে জিজ্ঞেস করবো কি করব না। বিষয়টা চাচাকে জিজ্ঞেস করলে চাচা কি বলবেন, পরে আবার যদি কোনো সমস্যা হয়। কিন্তু এরকম কৌতূহলকে চেপে রাখা যায়, বিষয়টা তো জানতেই হবে। প্রথমে মাসুদ চাচাকে মেঘ ভাই বলেন, চাচা কোথায় গিয়েছিলেন? চাচা বলেন, কই কোথাও না, তো এই গেছিলাম বাইরে আর কি, কাল তো কাজ নাই, ঘুম আসতেছিল, একটু হাওয়া বাতাস খাইতে গেলাম। তখন মেঘ ভাই বলছে, সত্যি বলেন তো চাচা কি হয়েছে আপনার সাথে? আপনি ঘুমের ঘরে আসলে কার সাথে কথা বলেন? আর একটু আগে কার সাথে কথা বললেন? সাপের মতো কিছু একটা দেখলাম মনে হলো। তখন চাচা কিছুটা চিন্তিত স্বরে বললেন, ও দেখে ফেলেছিস তুই তাহলে? আচ্ছা দেখেই যখন ফেলছিস তাহলে শোন, তোকে বলতে পারি তুই অন্যদের মতো না। অন্যরা তো সবাই ভয়ে আমার পাশে ঘুমায় না, তুই আমাকে ডেকে নিয়ে আসছিস, আবার তুই দেখেও ফেলছিস যেহেতু, তাহলে তোকে বলা যায়। বিষয়টাতে কাউকে বলা যাবে না এমন না, তবে তোরে বলি। তখন মাসুদ চাচা বলা শুরু করেন। মাসুদ চাচা 90-এর দশকের শুরুর দিকে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে ভর্তি হয়েছেন। স্টুডেন্ট হিসেবে ভালোই ছিলেন, 100 ছাত্রছাত্রীদের মধ্যে 1 নম্বর বলা চলে। কলেজে প্রথম দিন থেকেই একটা মেয়েকে ওনার ভালো লাগতে শুরু করে। এই মেয়েটা আবার বেশ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিলা, আবার একগুঁয়ে স্বভাবেরই, কারো সাথে মিশতো না, কথা কম বলতো, সবার থেকে একটু আলাদা। বহুদিন ধরে ওই মেয়েটার পিছনে ঘুরতে 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 একটা পর্যায়ে ওই মেয়েটাকে রাজি করে ফেলছেন ভালোবাসার প্রস্তাবে আর কি। এদিকে এই যে মাসুদ চাচার বাবা, উনি কিন্তু ওই সময় গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন, এক কথার মানুষ। কথা যদি একটা বলতেন ওইটাই শেষ কথা, মরে গেলে ওই কথা উনি পরিবর্তন করবেন না। যখনই মাসুদ চাচা তার বাবাকে মেয়েটির কথা বলেছেন, উনি সাফ না করে দেন। এদিকে মাসুদ চাচা বাবার মতো হয়েছেন, নাসর বান্দা, এক কথার মানুষ। ওই মেয়েকে বলছেন তোমাকে বিয়ে করবো, তো ওই মেয়েকেই বিয়ে করবে, অন্য কোথাও বিয়ে করবে না। তার বাবা যেখানেই যাকেই কথা দিক না কেন। আর তাছাড়া উনি তো সদ্য কলেজে ভর্তি হয়েছেন এসএসসি পাশ করে, এই জন্যই মূলত ওনার বাবা এই বিয়েতে রাজিও ছিল না। মাসুদ চাচা উনি তো খুবই ডিটারমাইন্ড, মানে সংকল্পবদ্ধ হয়েছেন যে ওই মেয়েকে বিয়ে করবেন। তো এভাবেই পরিবারের সাথে টানাপোড়েনের মধ্য দিয়ে বেশ কিছু বছর চলে যায়, প্রায় 5 বছর চলে যায়। গোপনে পারিবারিক সম্মতি উপেক্ষা করে বিয়ে করে ফেলছেন ওই মেয়েকে। এখন যখন বিষয়টা জানাজানি হয়েছে, কোনোভাবেই তো মাসুদ চাচার বাবা বিষয়টা মেনে নেয় না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। বাবার দোয়া নিতে আসছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন যে না, তোর জায়গা নেই, বেরিয়ে যা। এদিকে টেনশনে পড়ে যান, কোথায় যাবেন, কি করবেন। গ্রামের বাড়িতে
বিশেষ করে যে এই মাসুদ চাচাদের গ্রামের বাড়িতে একটা জমি আছে, জমিটা মাসুদ চাচার বাবাই কিনেছিলেন বহু আগে এক হিন্দু পরিবারের কাছ থেকে। কোন এক অজানা কারণে ওনারা জমিটা বিক্রি করে ভারতে চলে গিয়েছিলেন। সেখানে ওনারা ভালোই ছিলেন, হঠাৎ করে কি যে হলো ওনারা চলে গেলেন, একদম সস্তা দামেই বিক্রি করে দিয়ে চলে গেলেন আর কি, যেটার দাম আরো বেশিই ছিল। কিন্তু কেন চলে গেলেন এই বিষয়ে কাউকে কিছু বলে যায় নাই। তখন এই মাসুদ চাচার বাবা জায়গাটা কিনে নিয়েছিলেন, ওটা ওরকম পড়েই ছিল। আর ওনাদের যে ঘরটর যেগুলো ছিল টুকিটাকি, ওগুলো তো এখন আর নাই, নতুন করে সেখানে করতে হবে আবার থাকার উপযোগী করে। এই যে মাসুদ চাচা সিদ্ধান্ত নিলেন ওই জায়গায় থাকবেন তার স্ত্রীকে নিয়ে, তো ছোট্ট একচালা টিন শেড ঘর তৈরি করলেন। যেহেতু উনি কলেজে ভর্তি হওয়ার পর বেশ কিছু বছর চলে গিয়েছিল, তো বিয়ের পরে উনি একটা ভালো চাকরিও পেয়ে যান। বেশ কয়েকদিন ভালোই কাটছিল, বছরখানেক এভাবে কেটে যায়। চাচি এক পর্যায়ে সন্তান সম্ভবা হন। সন্তান সম্ভবা হওয়ার পর থেকে চাচি রোজ রাতে একটা স্বপ্ন দেখতে শুরু করে। প্রিয় লিসেনার্স, চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ আবির হাসান। উনি একজন চাকুরিজীবী। উনার বর্তমান ঠিকানা গাজীপুরের কাশিমপুর এলাকায়। ওনার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতলি ইউনিয়নের একটি গ্রামে। গ্রামের নামটি উনি উল্লেখ করেন নাই সঙ্গত কারণেই। ঘটনাটি মূলত ওনার সাথেও কিছুটা ঘটেছে, আর এই ঘটনার মূল যে ভিকটিম তিনি এই আবির হাসান ভাইয়ের স্ত্রী। ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগে ঘটেনি। ঘটনাটি ঘটেছে 2025 সালের ঈদ উল আজহার ঠিক দুদিন পরে। তখন তো বর্ষাকাল, আর ওনাদের যে গ্রামের বাড়িটা, এই গ্রামের আসলে চতুর্দিকে পানি চলে আসে, বর্ষার পানি। আর ওনাদের বাড়ির যে অবস্থান, ওনার বাড়ির চতুর্দিকেই আবার পানি চলে আসে, মানে চতুর্দিকে পানি, মাঝখানে ওনাদের বাড়িটা। এরকম আরো অনেক বাড়ি আছে যার চতুর্দিকে আসলে পানি চলে আসে। তখন ওনারা নৌকা যোগে মেইন রাস্তাটায় ওঠেন। আর এখন তো চতুর্দিকে ইলেকট্রিসিটি চলে এসেছে, প্রায় সব বাড়িতেই ইলেকট্রিসিটি আছে, যার কারণে অনেক রাত পর্যন্তই মানুষজন আসলে আসা যাওয়া করেন। আর ঈদের ঠিক পরপর তো শহর থেকে অনেকেই গ্রামে এসেছেন, ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেক রাত, এটাও এখন খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। এদিকে এই আবির হাসান ভাই, ওনার কিন্তু আর একটা বোন রয়েছে, মানে ওনারা দুই ভাই বোন, আর ওনার বাবা এবং মা। পরিবারের 4 জন সদস্য ছাড়াও আরো একজন সদস্য বেড়ে গিয়েছে, কেননা এই ঘটনা যখন ঘটে তার 1 বছরেরও কম সময়ে উনি বিয়ে করেছেন আর কি, মানে 1 বছর হয় নাই, 8 মাস বা 10 মাস এরকম একটা সময়। তো ওনার স্ত্রীও প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে ঈদ করতে গিয়েছেন। কুরবানি ঈদ হয়ে গেছে, ঠিক 2 দিন পর দেখা গেল আকাশে বেশ চাঁদের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। আকাশ থেকে যে চাঁদ দেখা যাচ্ছে, এই চাঁদটা যখন পানির উপর পড়ছে দারুণ ভাবে ঝিকমিক ঝিকমিক করছে। এরকম একটা দৃশ্য, তার উপর আবার মৃদু বাতাসও প্রবাহিত হচ্ছে। অতটা গরমও তখন ছিল না। তখন আবির হাসান ভাই বললেন পরিবারের সদস্যদেরকে যে আমরা একটু নৌকায় ঘোরাঘুরি করি। যেহেতু ওনারা শহর এলাকায় বেশি থাকেন, গ্রামে তো আসলে নৌকায় ওইভাবে ঘোরাঘুরি হয় না। তখন পরিবারের সদস্যরা এক বাক্যে সম্মতি দিলেন। ওনাদের তো নৌকা ছিল, ওই নৌকায় উঠে পড়েছেন। আবির হাসান ভাইয়ের বাবা নৌকা বাইছিলেন, আর মাঝখানে যেখানে বাঁশের মাচা আছে সেখানে আবির হাসান ভাই, ওনার বোন এবং ওনার মা বসেছেন। আর নৌকার সামনের যে অংশ, যেটাকে আমরা গোলই বলি, ওইখানে বসেছেন আবির হাসান ভাইয়ের স্ত্রী। তো ওনারা ওনাদের মতো করে গল্প করছেন, যাচ্ছেন। যেতে যেতে তখন দেখা যাচ্ছে ঘড়িতে সময় 9:30 থেকে 10টার ভেতরেই হবে আর কি। চারদিকে লোকজন আছে, দেখা যাচ্ছে যে আশেপাশে রাস্তা দেখা যাচ্ছে। তারপর ওনারা যে পথ দিয়ে যাচ্ছিলেন, মানে পানি পথ, এই পানি পথের দুপাশে কিন্তু পাড় রয়েছে, ওই পাড় দিয়েও কিন্তু মানুষজন হাঁটাহাঁটি করে। এদিকে ওনারা যেতে যেতে এমন একটা জায়গায় চলে আসেন, ওখানে ঈদগাহ রয়েছে, ওনাদের গ্রামের যে ঈদগাহ, ওই ঈদগাহে কিন্তু ঈদের নামাজগুলো ওনারা পড়েন। 2 দিন আগেই ওখানে ওনারা নামাজ পড়েছেন। তখন ওখানে আসার পর
আবির হাসান ভাই ওনার বাবাকে বলেন যে বাবা এইখানে আর না থাকি, এই জায়গাটা ভালো না, আমরা চলে যাই। এ কথায় অবশ্য আবির হাসান ভাইয়ের বাবা সম্মতি দেন। উনি নৌকা ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দেবেন। এমন একটা সময় আবির হাসান ভাইয়ের স্ত্রী উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন। এমন চিৎকার দিয়েছেন মনে হচ্ছে উনি কোনো কিছু দেখে ভয় পেয়েছেন, আর উনি তখন কিছু আর বলতে পারছেন না। মনে হচ্ছে ওনার শরীর ঠকঠক করে কাঁপছে। উনি মাথার উপরে, বিশেষ করে মাথার দুপাশে হাত দিয়ে রেখেছেন, মাথা চেপে ধরে রেখেছেন। ওনার তীব্র মাথা ব্যথা শুরু হয়েছে। দ্রুত নৌকা ঘুরিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। আর ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন উনি যতটুকু বলেন যে উনি কিছু একটা দেখেছেন যা খুবই ভয়ঙ্কর। কি দেখেছেন এটা বলার মতো অবস্থায় উনি তখন আর নাই। প্রচন্ড মাথা ব্যথা, মাথা ব্যথা এমন পর্যায়ে পৌঁছেছে, তীব্র মাথা ব্যথার যন্ত্রণায় উনি চিৎকার করে কান্নাকাটি করছেন। যখন পরিবারের সদস্যরা বুঝতে পারলেন যে কোন একটা ঘটনা ঘটেছে, কেননা ওই জায়গাতে এসে রাতের বেলা অনেকে ভয় পেয়েছেন, যেহেতু ওনার স্ত্রীর সাথে ওই ঘটনাটি ঘটেছে, সুতরাং এটা তো আসলে ডাক্তার দিয়ে কাজ হবে না, কবিরাজ নিয়ে আসতে হবে। ওনাদের বাড়ির কাছাকাছি একটা কবিরাজ বাড়ি ছিল। তখন এই আবির হাসান ভাইয়ের বাবা এবং আবির হাসান ভাই দুজন নৌকা নিয়ে রাস্তায় ওঠেন। বাড়ির চতুর্দিকে তো পানি, কিছুটা পার হলেই রাস্তা। ওখানে নৌকা রেখে রাস্তায় উঠে ওই কবিরাজের বাড়িতে গিয়েছেন। ওই কবিরাজ আবার বেশ বয়স্ক একজন মানুষ। তো উনি সব কথা শুনলেন, শোনার পর বললেন যে আসলে কাজটা করতে পারতাম, কিন্তু এখন তো আমার বয়স হয়ে গেছে, এসব কাজের যে ধকল এটা আমি নিতে পারবো না। এর থেকে ভালো হয় আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা এখনই এই নাম্বারে ফোন করে যোগাযোগ করেন, সেই কাজটা করতে পারবে। তখন উনি একটা নাম্বার দেন, সেই নাম্বারে ওনারা কথা বলেন। এদিকে দেখা গেল ওই কবিরাজের বাড়ি আবার এখান থেকে কিছুটা দূরে। উনি বলছেন যে এখন এত রাত্রে কিভাবে আসি, রাত যদিও বা তখন বেশি ছিল না, তারপরও আসলে উনি আসতে চাচ্ছিলেন না রাতের বেলা। অনেক কবিরাজ আছে রাতের বেলা চিকিৎসা করতে যেতে চান না। তো উনি বিভিন্ন কথা বলে উনি রাতের বেলা আসতে কোনোভাবেই রাজি হলেন না। তখন আবির হাসান ভাইয়ের বাবা বললেন ঠিক আছে, রাতটা আমরা কোনোভাবে পার করি, তারপর দেখা যাক সকালে ওনাকে নিয়ে আসা যায় কিনা। এদিকে ওখান থেকে আবার নিজের বাড়ির দিকে রওনা দিলেন। যখন রওনা দিয়েছেন ওই যে নৌকায় করে আস্তে আস্তে, মানে যতটুকু পথ আর কি, ওই পথ দিয়ে আস্তে আস্তে কিন্তু রাস্তার দুধারে পাড় পড়ে, মানে যেই পাড়টা পড়ে ওই পাড় দিয়ে কিন্তু মানুষ হেঁটে যায়। ওই সময়ে আবির হাসান ভাই একটা জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে একটা অবয়ব, একদম কালো কুচকুচে অবয়ব, হাত পা মানুষের মতো বলেই মনে হচ্ছে। ওনারা যে নৌকা নিয়ে যাচ্ছেন, নৌকার সাথে সাথে পাড় দিয়ে হাঁটছে, আর এই অবয়বটা মাথা ঘুরিয়ে শুধু এই আবির হাসান ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আবির হাসান ভাই কিন্তু নৌকার মাথার দিকে ছিল, আর নৌকাটা বাইছিলেন কিন্তু ওনার বাবা। আর শহর এলাকায় বড় হবার কারণে উনি কিন্তু খুব একটা নৌকা বাইতে এক্সপার্ট ছিলেন না। ওনার বাবা কিন্তু এই নৌকা বাইতে ভালোই পারেন, যদিও বা উনিও শহরে থাকেন, তারপরও বড় তো হয়েছেন গ্রামে। উনি কিন্তু এই অবয়বটাকে দেখছিলেন না। আবির হাসান ভাই উনি তাকিয়ে দেখছেন যে এই অবয়বটা নৌকার সাথে সাথে হেঁটে আসছে এবং তার দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু তার দিকে যে তাকিয়ে আছে এটা বোঝা যাচ্ছে। তখন এই আবির হাসান ভাই ওনার বাবাকে বলেন যে বাবা দেখেন তো, এইটা কি আপনি দেখতে পাচ্ছেন, এটা কি বা কে, কিছু বোঝা যায়? তখন কিন্তু ওনার বাবা বলেন না তো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এরপরে গিয়ে উনি ওই অভাবটাকে আর দেখেন না, মানে ওইটা ভ্যানিশ হয়ে গেছে। বাড়িতে আসেন, বাড়িতে এসে দেখেন ওনার স্ত্রীর অবস্থা আগের মতোই, কোনো উন্নতি হয়নি। তীব্র মাথা ব্যথা, মাথা ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে, তাছাড়া যে যন্ত্রণা হচ্ছে শরীরে খিঁচুনি হয়ে যাওয়ার মতো অবস্থা। এমন মাথা ব্যথা যা আসলে দেখলেই সহ্য করার মতো না, যার হচ্ছে এরকম তীব্র মাথা ব্যথা। উনি বুঝতে পারছেন যে ওনার অনুভূতিটা ওই সময় কেমন ছিল। ওই রাতে ওনারা ওনাদের মতো করে আসলে যেভাবে সেবা শুশ্রূষা করা যায় ওনারা সেটা করেছেন। ভোরের দিকে ওনার স্ত্রীর ঘুম চলে আসে। সকালবেলা দেখা গেল যে আবির হাসান ভাইয়ের বাবা কবিরাজকে নিয়ে এসেছেন। তো কবিরাজ এসে সব কথা শুনলেন, উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দিয়ে গেলেন, কিছু তদবির দিয়ে গেলেন। দেখা গেল কোনো কাজ হলো না, মানে কোনো কাজই হলো না আর কি। এদিকে সারাদিন এভাবেই কেটে গেল, তবে কিছুটা কমেছে, মানে মাঝে মাঝে কিছুটা কমে আবার বেড়ে যায়। ওনারা যে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না।
তো পরের রাত্রে ঘটে যায় আর একটা ঘটনা। আবির হাসান ভাই উনি বাসার পাশেই মানে উঠানের একটা সাইডেই দাঁড়িয়ে আছেন। ওখান থেকে কিন্তু সামনের অংশ, বিশেষ করে বাড়ির অন্য সাইডের অংশ দেখা যায়। পাশে পানি রয়েছে, যেহেতু বাড়ির ওই মানে চতুর্দিকে ওই সময় পানি চলে এসেছিল আর কি। হঠাৎ করে দেখেন পানির উপর দিয়ে দুটো অবয়ব হেঁটে হেঁটে ওনার বাড়ির দিকেই আসছে। এটা যখন উনি দেখেছেন তখন উনিও চিৎকার দিয়ে উঠেছেন। চিৎকার দিয়ে তাড়াতাড়ি ঘরে চলে এসে বললেন যে এই ঘটনা। তখন তো বাড়ির সবাই চিন্তায় পড়ে যান যে এখন তো একটা বিপদ হয়ে গেছে, এখন তো বাড়ির সবাই দেখা শুরু করেছে, কি করা যায়। তখন আবির হাসান ভাইয়ের মা বাবা একটা পরামর্শ দিলেন যে যেহেতু বৌমার এই সমস্যা, তুই একটা কাজ কর, তুই দ্রুত বৌমাকে নিয়ে তার বাবার বাড়ি চলে যা, অর্থাৎ তুই তো শ্বশুর বাড়ি চলে যা, ওখানে গিয়ে কোনো একটা ভালো কবিরাজ দেখা, এই বাসায় থাকলে আরো বড় ধরনের ক্ষতি হতে পারে। কি আর করা, পরদিন সকালবেলায় ওনার স্ত্রীকে নিয়ে উনি চলে যান ওনার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি কিন্তু পার্শ্ববর্তী উপজেলাতেই আর কি। তো ওখানে গিয়ে যখন এই কথা বলেছেন তখন ওনার শাশুড়ি এটা শোনার পর ওই এলাকার একজন নাম করা কবিরাজের কাছে নিয়ে যান। তার কাছে গিয়ে এই বিষয় যখন খুলে বলেন তখন উনি কিছুটা সময় নিয়ে নিজে থেকেই বেশ কিছু তথ্য বলা শুরু করলেন। উনি ওনার জিনেদের মাধ্যম দিয়ে তথ্যগুলো সংগ্রহ করেছিলেন। তো উনি জানান ভয়ঙ্কর কিছু বিষয় আর কি। ওই রাত্রে যখন ওনারা নৌকাতে করে ঘুরতে বেরিয়েছিলেন, চাঁদের আলো তো বেশ ভালোই ছিল, ওই সময় ওই যে ঈদগাহ, ওই এরিয়াটাতে যেই জলাশয়টা আছে আর কি, ওই ঈদগাহের পাশে, ওখানে 6টা জিন পানির উপরে বসা ছিল। আর ওই সময় এই আবির হাসান ভাইয়ের পরিবার যখন ওইদিকে নৌকা নিয়ে যাচ্ছিল তখন ওই পানির উপরে বেশ কয়েকটা ছায়া দেখতে পান এই আবির হোসেন ভাইয়ের স্ত্রী। উনি প্রথম দিকে চিন্তা করেছেন যে এগুলো হয়তোবা এই নৌকায় বসে থাকা ওনাদেরই ছায়া। এর মধ্যে একটা অবয়বের সাথে ওনার চোখাচোখি হয়ে যায়। যখনই চোখাচোখি হয়ে গেছে তখনই ওই অবয়বটার চোখ উনি দেখতে পেয়েছেন। যখনই হঠাৎ করে চোখ দেখতে পেয়েছেন তখনই উনি মারাত্মক ভয় পেয়ে যান। আর ওই অবয়বটার সাথে চোখাচোখি হবার কারণে ওনার তীব্র মাথা ব্যথা শুরু হয়ে যায়। এরপর থেকে ওই অবয়বটা ওনার পিছু নিয়েছে। শুধু তাই না, আগে একটা ছিল যেটা ছিল পুরুষ অবয়ব, এখন আর একটা অবয়ব পিছু নিয়েছে, সেটা একটা নারী অবয়ব। আর এই দুটো অবয়বকেই পরের দিন রাতের বেলা আবির হাসান ভাই পানির উপরে হেঁটে হেঁটে ওনাদের বাড়ির দিকে আসতে দেখেছেন। তখন উনি যেটা বলেন সেটা হচ্ছে যে আমি কিছু কাজ করে দিচ্ছি, এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার দরকার নাই। আমার অনুগত দুটো জিন এটা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় গিয়ে তোমার স্ত্রীকে ঝাড়ফুঁক করে দিয়ে আসবে, তোমরা কিছুই টের পাবা না, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো সত্যি তাই হয়। আস্তে আস্তে আবির হাসান ভাইয়ের স্ত্রীর মাথা ব্যথা কমতে থাকে। আর দুটো জিন কখন এসে ঝাড়ফুঁক করে গেছে এই অনুভূতিটা কিন্তু ওনার স্ত্রীও টের পান নাই, ওই বাড়ির কোনো সদস্যও টের পান নাই। এভাবে আল্লাহর রহমতে অল্প কিছুদিনের মধ্যেই পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন আবির হাসান ভাইয়ের স্ত্রী। তো এটাই ছিল ঘটনা। এরপরে নতুন করে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুনলেন। রাতের বেলা এইভাবে নৌকাতে ঘোরাঘুরি কিন্তু আমরা অনেকেই করি, বিশেষ করে যারা শহর এলাকায় থাকি। গ্রামে গেলে রাতের বেলা, বিশেষ করে পূর্ণিমা রাতে বা জ্যোৎস্না রাতে নৌকা দিয়ে ঘোরাঘুরি করতে ভালোই লাগে। তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এমন জায়গা দিয়ে ঘোরাঘুরি করা উচিত নয় যেই জায়গাগুলো আসলে আমরা দোষের জায়গা হিসাবে চিন্তা করি বা যেই জায়গাগুলোতে অনেকেই ভয় পেয়েছেন। এছাড়া গভীর রাতে জিনেরা তো চলাচল করবে, বিশেষ করে সন্ধ্যার পর থেকেই তাদের চলাচলের একটা সময় হয়ে যায়। তখন যদি কোনো বাচ্চা বা নারী সদস্য এরাও যদি এভাবে ঘোরাফেরা করে তখন কিন্তু তারা আক্রমণ করার জন্য খুবই সুযোগ পেয়ে যায়। মানে এটা তাদের জন্য একটা মোক্ষম সময়। আর এরা যদি একবার আক্রমণ করে তখন কিন্তু ছোটানোটাও মুশকিল হয়ে যায়। এই ঘটনায় আমরা এমন একটা বিষয় দেখতে পেলাম, বিশেষ করে যেই জায়গাটা একটু দোষের জায়গা, যেই জায়গাটাতে এসে আবির হাসান ভাই নৌকাটা ঘুরিয়ে দিতে বলেছিলেন, ওখানে এসে কিন্তু ঝামেলাটা শুরু হয়ে গেল। আর এরপর একটা বিষয় খেয়াল করুন যে কবিরাজের বাড়িতে গিয়েছে, ওখান থেকে ফিরছে, তখনও কেউ একজন তাদের পিছু নিয়েছে। এটাও কিন্তু আবির হাসান ভাই দেখতে পেয়েছেন। মানে তারাও ফলো করছে যে এরা কোথায় যায়, কি করে, কার কাছে গেল, সেই কবিরাজ আবার কেমন শক্তিশালী। মানে এরাও কিন্তু আবার এইটা
বিশ্লেষণ করে, তারা আবার গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। যাক, আল্লাহর রহমতে ওনার স্ত্রী সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা রাতের বেলা ঘোরাঘুরির ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবো। আর আরেকটি বিষয় আমি বলে দিতে চাই আমাদের প্রিয় লিসেনারদের উদ্দেশ্যে, তা হচ্ছে বর্ষাকালে আমরা অনেক জায়গায় বেড়াতে যাই, অনেক জায়গায় ঘুরতে যাই। বিশেষ করে হাওর অঞ্চলে অনেকেই কিন্তু হাউস বোট সহ বিভিন্ন নৌযানে করে কিন্তু আমরা বেড়াতে যাই। এক্ষেত্রে একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলবো, যারা এই ধরনের জায়গাগুলোতে আমরা বেড়াতে যাই, পূর্ণিমা এবং অমাবস্যা তিথিগুলো আমরা একটু মাথায় রাখবো। কেননা এমন অনেক ঘটনা ঘটেছে যে বাচ্চা কিন্তু ভেতরেই রয়েছে, কিভাবে যে সে গায়েব হয়ে গেছে সেটা মা বাবা বুঝতেও পারেনি। এই হাওরেও কিন্তু বেশ কিছু ঘটনা রয়েছে। আমি সুনামগঞ্জে প্রায় 2.5 বছর ছিলাম, তখন কিন্তু হাওর সম্পর্কিত বেশ কিছু ভয়ের ঘটনা আমি শেয়ার করেছিলাম। হাওরে যে ঘটনাগুলো ঘটে সাধারণত, সেখানে থাকা যে মাঝি ভাইরা আছেন তারা কিন্তু এই বিষয়গুলো সহজে বলতে চান না। বললে দেখা যাচ্ছে যে তাদের বেশ কিছু বিষয়ে সমস্যা হতে পারে, যেমন তারা সেখানে একটা নির্দিষ্ট জীবিকা নির্বাহের পথ বের করে নিয়েছেন, টুরিস্টদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে। এই জন্য তারা বিষয়গুলো বলেন না। অনেক জোরাজুরি করলে তারা বলেন, কিন্তু সচরাচর ওনারা বলতে চান না। এই হাউজে যেই গাইডরা রয়েছেন, এদের মধ্যে একজন ভাই আছেন, তার কিন্তু ভিডিও আমরা আপলোড করেছিলাম, বেলাল ভাই। উনি কিন্তু বেশ কিছু ঘটনা আমাদেরকে দিয়েছিলেন। এই হাওর এলাকাতেই এই ঘটনাগুলো ঘটেছে, এখনো ঘটে। এই জন্য আমি পরামর্শ দিব, হাওরের যেই জায়গাগুলো খুবই গভীর, এইখানে লাইফ জ্যাকেট পরেও গোসল করাটা উচিত হবে না। হ্যাঁ, যেই জায়গাগুলো অগভীর, আপনি দাঁড়ালেই পায়ের নিচে মাটি ঠেকে যায়, সেখানে আপনি নামতে পারেন। তাও একাকি না, একসাথে কয়েকজন মিলে নামবেন, এতে করে খুব একটা বেশি সমস্যা হয় না। আর এমনও রহস্যময় মৃত্যুর ঘটনা সেখানে ঘটেছে, লাইফ জ্যাকেট পরা অবস্থাতেই বডি কিন্তু ডুবে গেছে। লাশ যখন উদ্ধার করা হয়েছে, লাইফ জ্যাকেট পরা অবস্থাতেই উদ্ধার করা হয়েছে, কিন্তু তখনও বডি নিচেই ছিল। অথচ লাইফ জ্যাকেট পরা অবস্থাতে, বিশেষ করে যেই ধরনের লাইফ জ্যাকেটটা ছিল, খুবই ভালো মানের লাইফ জ্যাকেট ছিল, এই লাইফ জ্যাকেটে কিন্তু বডি তুলিয়ে যাবার কথা নয়। এরকম ঘটনা কিন্তু আগে হরহামেশাই ঘটতো। বিশেষ করে এই চাঁদনি রাতে এই হাউসবোটগুলো হাওরের বিভিন্ন জায়গায় অবস্থান করত, তখন যে যার মতো রাতের বেলা পানিতে নেমে গোসল করত, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটতো। পরবর্তীতে স্থানীয় প্রশাসন একটা নিয়ম করে দিল যে হাউসবোটগুলো একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। বর্তমানে নীলাদ্রি লেকের ওখানে সবগুলো হাউসবোট সন্ধ্যার দিকে বা সন্ধ্যার আগেই এসে ওখানে অবস্থান নেয়। রাতের বেলা কিন্তু হাওর জুড়ে এই হাউসবোট নিয়ে ঘুরে বেড়ানোর কোনো সুযোগ নেই। মূলত এই ধরনের দুর্ঘটনা সহ আরো বিভিন্ন কারণে এই হাউসবোটগুলো একটি নির্দিষ্ট জায়গায় এনে রাখা হয়, যাতে করে চুরি ডাকাতি সহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে বাঁচানো যায় সবাইকে। এটা স্থানীয় প্রশাসনের একটা সফলতা আমি বলবো, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এছাড়া বর্তমানে স্থানীয় প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে হাউসবোটগুলো ঠিক কোন দিক দিয়ে যাবে, একটা রোড ম্যাপ করে দেওয়া হয়েছে এলোমেলোভাবে, যাতে অন্য কোথাও তারা না যান, কোনো দুর্ঘটনায় পতিত না হন। এই জিনিসগুলো বর্তমানে প্রশাসন থেকে মনিটরিং করা হচ্ছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে স্থানীয় প্রশাসনের যেই রুলসগুলো আছে আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করব যারা ওখানে যাব। আর অবশ্যই ওই হাউসবোটে থাকা যে গাইড রয়েছেন তার পরামর্শ আমরা ফলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকটাই হেফাজত করবেন। তারপরও ভাগ্যে যদি থাকে সেটা তো আর আটকানো যায় না। তবে আমার 2.5 বছরের যেই অভিজ্ঞতা হয়েছে ওই এলাকায় থেকে, তা থেকে কিন্তু আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্রান্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। যে ঘটনাটি আমাদের শেয়ার করেছেন জাহিদ চৌধুরী ফরিদপুর থেকে। জাহিদ তার কাজিনের সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে প্রেজেন্ট করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি জাহিদের ঘটনা। 2017 সালের কথা। জাহিদ তখন ছিলেন তাদের গ্রামের বাড়িতে। তো জাহিদের গ্রামের বাড়িতে যেই তাদের বাড়ি বা স্থাপনা সেটা খুব সুন্দর। সেটা হচ্ছে এই যে মূল রাস্তা থেকে একটা ছোট রাস্তা গেছে, সেই রাস্তার দুই পাশে হচ্ছে ফসলের মাঠ।
তো সেই রাস্তা একেবারে সোজা গিয়ে উঠছে একটা একটা ভিটার মধ্যে, যেটাকে ভিটা বলে বা ট্যাগ বলে তার, মানে উঁচু একটা জায়গা, সেখানে অনেক গাছগাছালি এবং সেই জায়গায় তাদের পরিবারের অনেকের ঘর সেখানে, মানে সেখানে ঢোকার পরে দুই পাশে গাছ আছে, এরপরে যেই জায়গাটা সেটাতে ঢুকলেই জাহিদদের বাসা, সেটা এরকম পাকা বাড়ি, টিনের চাল, এবং সেখানে চারপাশে সুন্দর করে তাদের বারান্দায় গ্রিল দেয়া এবং পাশে সুন্দর গাছগাছালি লাগানো এবং একটা উঠোন, এবং এই উঠোনের বাঁদিকে তাদের আরেকটা ঘর আছে, তার অপর দিকে তাদের যে রান্নাঘর সেটা, এবং তার পাশ দিয়ে হেঁটে গেলে একটা ছোট রাস্তার মতো, সেটা দিয়ে গেলে তার চাচার বাসা, এবং সেই চাচার বাসাও একই রকম, মানে ওই মানে একটা জায়গা যেখানে নাকি অনেকটা সি অক্ষরের মতো, তিন পাশে ঘর, মাঝখানে উঠোন, এবং ওই রাস্তা যথারীতি চলে গেছে। এবং এই যে রাস্তাটা, মানে যেটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় তাদের বাসা বা তার চাচার বাসা বা তার ছোট চাচার বাসা, এই পুরো রাস্তাটার পাশে কিন্তু সুন্দর করে নারকেল গাছ লাগানো, আর তার পাশে কিন্তু ক্ষেত। তো এইভাবে চলে গেলে একেবারে শেষ মাথায়, যখন তার এই তিন চাচার বাসা শেষ হয়েছে, শেষ মাথায় সেই জায়গায় তাদের একটা বড় এখানে ঘর আছে, এটা কাচারি ঘর, সেখানে মেহমান আসলে থাকে আর কি। তো সেই কাচারি ঘরের অপোজিটে হচ্ছে গিয়ে জাহিদের দাদার ইবাদতের ঘর, মানে ওখানে তিনি ইবাদত বান্দিগি করতেন, নিজে বসে নিজের মতো সময় কাটাতেন, নামাজ কালাম পড়তেন, মানুষজন আসতেন, অনেক রাত পর্যন্ত তিনি ওখানে ইবাদত করতেন। ওই ঘরটা মোটামুটি আইসোলেটেড, কারণ জাহিদের দাদা এখন আর পৃথিবীতে নেই। তো ওই জায়গায় তার চাচারা মাঝে মাঝে গিয়ে নামাজ কালাম পড়েন এবং একটু ভয়ে ভয়ে থাকেন, কারণ তাদের অনেকেরই বিশ্বাস ওখানে জিনের আনাগোনা আছে। আর ওই যে ঘরটা, ইবাদতখানার যে ঘরটা, তার পাশেই কিন্তু তাদের এই যে ভিটা শেষ হয়ে গেল, এরপর কিন্তু নিচু জায়গা, মানে মাটি নেমে গেছে, এবং তার পাশে বেশ বড় একটা ফসলের মাঠ, এবং এই বিস্তীর্ণ মাঠ অনেক দূর পর্যন্ত চলে গেছে। এই মাঠ যেখানে শেষ হয়েছে সেখানে একটা পায়ে চলা পথ, মানে ওই পথ মাঠের পর থেকে চলে গেছে অনেক দূর পর্যন্ত, আর মাঠের পাশ দিয়ে প্যারালালি চলে গেছে একটা খাল। তো ওই খালে মানুষ মাছ ধরে এবং পণ্য পরিবহন করে, নৌকা চলে, মানে বেশ সুন্দর, অন্যরকম। বিকেল বেলা বসতে খুব সুন্দর লাগে কাল পাড়ে। আর জাহিদের যে এই কাচারি ঘর, ওখান থেকে বসলে সবই দেখা যায়। তো ওইবার জাহিদের খালাতো ভাই আসলো বেড়াতে তাদের বাড়িতে, এসে জাহিদের সাথে খুব ঘোরাঘুরি করলো, জাহিদের খুব ক্লোজ, জাহিদের ফ্রেন্ডের মতো আর কি। জাহিদও তখন গ্রামের বাড়িতে ছিল বলে খুব এনজয় করলো, খালাতো ভাইকে নিয়ে দেখাচ্ছে এইটা ওইটা, খুব মজা করতেছে। এর আগেও খালাতো ভাই আসছিল আগে, এবং ওই কারণে খালাতো ভাই আবার আসছে, খুব পছন্দ করে। তো তার খালাতো ভাই তাকে বলতেছে, আমি কিন্তু তোদের এইখানে থাকবো না, তোদের এই ঘরে থাকবো না, আমার নিয়ে তুই কাচারি ঘরে থাকবি, আমার কাছে তোদের এই কাচারি ঘর অনেক ভালো লাগে। এমনিও বাসার মুরব্বীদের থেকে দূরে, আড্ডা মারা যায় রাত্রেবেলা, কেউ বদার করে না, আইসা খুব মজা লাগে। তো জাহিদ বলতেছে তার কাজিনদের যে, দেখ মানে ওই জায়গায় ছামু, কোনো অসুবিধা নেই রাত্রে থাকতে, একটা সমস্যা কি, ওই জায়গাটা কিন্তু ভয়ের এখন। কেন? দাদা তো এখন নাই, মানে ওই জায়গায় মানে রাত্রেবেলা কেমন জানি লাগে, মানে বড় চাচা ওখানে বইতে চায় না সাহস করে, কাচারি ঘরে মানে মানুষজন আসলে থাকে না এখন। তো তার কাজিনের নাম ছিল মিন্টু। তো মিন্টু বলতেছে যে, আরে অসুবিধা নাই, ওখানে থাকবো, তুই আর আমি থাকুম, অসুবিধা নাই, তুই বেটা তো নিজেকে বাড়ি ভয় পাস। তো জাহিদ তখন মানে ওর সাথে আর কথায় পারলো না, বললো যে ঠিক আছে, আমরা থাকবো এখানে। তো রাতের বেলা মিন্টু সহ সে উঠছে, বাসায় তাকে মানা করছিল কাচারি ঘরে থাকতে, বলছে যে তোর কি দরকার। মিন্টুকেও বলছে, মানে জাহিদের আম্মা বলছে, যাই মিন্টু, তোর কি দরকার ওখানে যাওয়ার, এখানে থাক, এখানে তো ঘর খালি আছে। তো মিন্টু বলছে, না খালা ওইখানে থাকি, অনেক মানে রিকোয়েস্ট করছে। তো তার মা আর কিছু বলতে পারলো না। জাহিদ রাতের বেলা খাওয়া দাওয়া করে তাদের বাসার থেকে তাদের বড়শি, মাছ ধরা সরঞ্জাম আর হারিকেন নিয়ে বেরোইছে, আর সাথে একটা কোচ নিছে। তো জাহিদের আব্বা তখন নাকি একটু বকাবকি করছে যে, কি রে তুই মাছ ধরার জিনিসপত্র নেস কেন, তুই কি রাত্রে বেলা মাছ ধরবি নাকি? তো জাহিদ একটু হাসে, বলে যে মিন্টু চাইতেছিল একটু খালপাড়ে যাইতে। তো তার বাবা খুব রাগারাগি করে, কোনো দরকার নেই খালপাড়ে যাওয়ার, যাবি না, খবর তার দিনের বেলা যাবি, রাত্রে কিসের মাছ ধরা ধরি। তো তার বাবা এরকম বকা দেয়। তো জাহিদ কোনো কথা বলে না, চুপি চুপি সে তার ওই বড়শি, তার জিনিসপত্র নিয়ে চুপচাপ চলে আসে। এবং আসলে মিন্টুই বলছিল তাকে এগুলো করতে, তার কাজিন। তো সে এগুলো সব নিয়ে তার কাজিনকে নিয়ে সরাসরি চলে আসে কাচারি করে। এসে তারা মানে জাহিদেরও ভালো লাগতেছে আর কি, অনেকদিন পর কাজিনের সাথে খুব ভালো বন্ধুত্ব তারা সেও যখন তার কাজিনদের বাসায় যায় বেশ মজা করে। যাই হোক, বসলো তারা, অনেক গল্প গুজব করলো নিজেদের মতো, ওই যে আড্ডাবাজি, বিড়ি ফুকাফুকি এগুলো করলো করে। তখন রাত হয়েছে, গভীর রাত, গরমের দিন, অনেক গরম, মানে একদম প্রচন্ড গরম লাগতেছে। তো তখন মিন্টু বলতেছে যে, চল আমরা যাই, খালপাড়ে যাই মাছ ধরতে। জাহিদ বললো, আচ্ছা চল, কি আর করার। তো দুইজনে যাচ্ছে, বাসার মূল ভিটার থেকে নেমে গেছে, দেখতেছে ঝিঝি পোকার শব্দটা মনে বেড়ে গেছে, গরমে ঝিঝি পোকার শব্দ আরো বেড়ে যায়, বেড়ে গেছে কেমন জানি, খুব মনে হচ্ছে, এবং একবার মনে হচ্ছে একটু জোরে হচ্ছে, একবার স্লো হয়ে যাচ্ছে। তো তখন মিন্টু বলে যে, তোদের এই জায়গার এই পরিবেশটা আমার হেভি লাগে রে। তো জাহিদ তখন বলে যে, আমার নিজেরও অনেক ভালো লাগে, লেগে আমি চান্স পাইলে গ্রামে চলে আসি, আমি থাকি না, আমি শহরে বেশি থাকি না, চান্স পাইলে পড়ি, 2 দিনের ছুটি পাইলে পড়ি। তো তখন মিন্টু বলতেছে, আচ্ছা চল তাহলে এখন তাড়াতাড়ি যাই আমরা। তো দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবং সেই যে তাদের ওখানে যে ফসলের মাঠের মাঝখানতে আইল ধরে যাচ্ছে তারা।
যাচ্ছে এবং সামনে দেখা যাচ্ছে ওই পথটা, পায়ে চলা পথটা, ওই পাশে খাল, এবং ওই বুঝতে পারছে খালের উপর, খালে আজকে কোনো নৌকা টোকা নাই। হ্যাঁ, মানে কেমন জানি ইস্যুতি হয়ে আছে, কোনো নৌকা নাই, রাতের বেলা কেমন একটা পরিবেশ, আর গরম, প্রচন্ড গরম, গরমে মাঝে মাঝে বাতাস বইতেছে, বাতাসটা বেশ লাগতেছে। তো দুজনে হাঁটতে হাঁটতে একসময় ওই পায়ে চলা পথের কাছে চলে আসলো। পায়ে চলা পথ পার হয়ে তারা ওই পাশে নামলো, নেমে হেঁটে ঢালবে খালের একেবারে কাছে চলে গেল, এবং একটা জায়গায় বুঝলো যে এই জায়গায় তারা বসবে। হারিকেন জ্বলতেছিল, হারিকেনটা আরো বাড়াই দিল, বাড়াই দিয়ে এক সাইডে রাখলো, রেখে তারা মোটামুটি ওই মাছ ধরার জন্য ছিপ ফেললো খালের মধ্যে। আর গল্প করতেছে দুজন, মাঝে মাঝে মিন্টু গান গাইতেছে, এরকম অবস্থা। তো এক সময় তাদের ওই ছিপে টান পড়লো, মাছ পেলো, এরকম বড় একটা মাছ। তো মাছ তুলে ফেললো, তুলে ফেলার পর আবার ফেললো, এরকম কয়েকবার বড়শি ফেলে তারা কয়েকটা মাছ পেয়েছে, মোটামুটি নড়াচড়া করতেছে। তেমন উল্লেখযোগ্য না, ক্যাটফিশ, এগুলো প্রায় 1 ফিট বা তার থেকে একটু ছোট, এরকম সাইজের কয়েকটা। তো মোটামুটি তাদের 5-7টা মাছ হয়েছে। ওই তাদের যে বালতি নিয়ে গেছিল, বালতির মধ্যে এরকম নড়াচড়া করতেছে। তো তারা চিন্তা করলো যে বালতিতে একটু পানি দিয়ে এগুলো তো জিয়ায় রাখতে হবে, রাতে তার কিছু করা যাবে না, বালতিতে একটু পানি দিয়ে উঠে যাই। অনেক গরম লাগতেছে, অনেক গরম লাগতেছে, মানে এত বেশি হিউমিড বাতাসে। তো কিছু করার নাই। তো জাহিদ গেল, জাহিদ যে ওই খাল থেকে পানি উঠাইলো, এরকম দিয়ে পানি উঠে ঘটির মতো নিয়ে গেছিল, ওটিতে পানি উঠায় বালতিটা মোটামুটি একটু ভরলো যাতে মাছগুলা জিয়ায় রাখতে পারে। তারপর উঠে বললো চল হাঁটা দিই। তো দুইজনে হেঁটে হেঁটে আসতেছে, ইসের হাতে বালতি, মিন্টুর হাতে বালতি, জাহিদের হাতে জিনিসপত্র। তো তারা যখন ক্ষেত দিয়ে আসতেছে, জাহিদের কাছে মনে হচ্ছিল যে তাদেরকে কিছু একটা ফলো করতেছে ওইখান দিয়ে। তো জাহিদ মনে করলো শিয়াল টিয়াল নাকি বাগডাস বা মেছোবাগ, কিন্তু এগুলো তো মানুষের সামনে এইভাবে করে আসার কথা না। উনি চিন্তা করছে মানুষের সামনে এইভাবে আসার কথা না, মাছের গন্ধ যদিও পায়, হয়তো বালতি থেকে মাছের গন্ধ আসতেছে, কিন্তু এইভাবে তো আসার কথা না। জাহিদ দেখতেছে যে ওই যে পাশে যে ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে দিয়ে কিছু একটা আসতেছে, চলাফেরা করতেছে তাদেরকে ঠিক ফলো করে করে। তো সে তার হাতের যে বর্ষি টর্ষি গুলো আরেক হাতে নিয়ে কোচটা এক হাতে বাগায় ধরলো। সে চিন্তা করলো সামনে কিছু আসলে সে কোচ দিয়ে মারবে এটার। এই চিন্তা করে সে আবার মিন্টুকেও বললো যে এই সাবধান, কি যেন একটা আসে আমাদের সাথে। তো মিন্টু এদিক ওদিক তাকাচ্ছে, মিন্টুরও বেশ সাহস, সে এগুলা কেয়ার করে না। তো এইভাবে তারা কিছুক্ষণ দেখতে দেখতে এক সময় চলে আসলো তাদের বাড়ির ভিটায়, উঠলো উপরে, উঁচু তো, উঠে গেল ভিটার মধ্যে উঠে যাই চিন্তা করলো যে এগুলো আর আসার প্রশ্ন আসে না, এগুলো আসবেও না। তো যে ওই জিনিসপত্র রাখলো তাদের কাচারি ঘরে বারান্দার কর্নারে, সবকিছু রেখে বালতিটা রাখলো সামনে, বালতিটা মানে ঘরের দরজার পাশেই রাখলো, ওইখানে ওই যে পানিতে ছপছপ করতেছে মাছগুলো তখনও। তো জাহিদ ঘরে ঢুকে গেল, ঘরে ঢুকে সুইচ টিপে দেখলো যে ঘরে কোনো ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি এমনি থাকতো না, খুব কম সময় ইলেকট্রিসিটি থাকতো। তো সে বললো মিন্টুরে যে এই কারেন্ট কিন্তু নাই, এমনি তো গরম, প্রচন্ড গরম, মানে গরমে টেকা যাচ্ছে না, আর আবহাওয়া মনে আরো থম মেরে গেছে। তো যাই হোক, দুজনই মানে গরমে একদম অস্থির হয়ে এসে বসলো বারান্দার মধ্যে, বসে বলতেছে এই একটা জিনিস খুব অপছন্দ, গরমের সময় রে কারেন্ট থাকে না, কি যে একটা অবস্থা। তো দুইজন গল্প করতেছে, গল্প করতে করতে এক পর্যায়ে তখন জাহিদ বলতেছে ঘুমায় যাবো, ঘুম আসতেছে। তো মিন্টু বলতেছে যে আমার অনেক গরম লাগতেছে রে, আমি বাইরে শুই। বাইরে তুই কই শুবি বেটা, কি করছি? কাহা এইরকম এখন ঘরে যাইতে পারবো না, যে গরম, এর মধ্যে তুই করছিস কারেন্ট নাই, কিছু না, আমি ইসে যাই শুই। যে সামনে দেখাচ্ছে যে তার দাদার যে ঘরটা ছিল, ঘরের সামনে একটা এরকম কাঠের চেয়ারের মতো বানানো ছিল, বেঞ্চের মতো, বেশ বড়, হাতলালা, বলতে আমি ওইখানে যে শুয়ে থাকি। তো জাহিদ বলে কি কস বেটা, ওই জায়গায় যাইস না, ওই জায়গায় আমার চাচা পর্যন্ত ভয় পায় বেটা, দাদার ওখানে জিন আছে। আরে দূর, কিচ্ছু হবো না, যা, কিচ্ছু হবো না, আমি ওখানে যে শুইতেছি, কোনো অসুবিধা নেই বলে আর কথা শুনে না। মিন্টু হেঁটে যে ওই চেয়ারের মধ্যে দেখা যায় বেঞ্চের উপর শুয়ে পড়ছে। সে বলে তুই পারলে আমার একটা বালিশ এনে দে। তো জাহিদ আর কোনো কিছু কথা বললো না, সে গিয়ে ঘর থেকে একটা বালিশ এনে দিল। মিন্টু সুন্দর মাথার নিচে বালি দিয়ে শুয়ে পড়লো এখানে, গেঞ্জি শার্ট খুলে ফেলছে, গেঞ্জি পরা, সে শুয়ে আছে ওখানে। জাহিদের কাছে মনে হলো যে মিন্টু শুয়েই ঘুমায় গেছে, সে যে ক্লান্ত ছিল। তার কিছু করার নাই, জাহিদ আসলো, এসে সে ঘরের মধ্যে ঢুকলো। এসে ঘর তো অন্ধকার, ইলেকট্রিসিটি নাই। সে তার জিনিসপত্র রেখে সেও শার্ট খুললো, খুলে যে সে ওই বিছানার পাশে বসছে, বসে চিন্তা করতেছে এইখানে আসলে আসাটা ঠিক হয়নি, আর ওই মিন্টুর ওখানে যাইতে যে শুইতে দেওয়াটা ঠিক হয়নি। চিন্তা করে সে যে ওখানে বিছানায় শুয়ে তার আর ঘুম আসতেছে না। আসলেই অনেক গরম, মানে ঘরটা তো একদম বদ্ধ হয়ে আছে, মনে হচ্ছে গরম। এবং সারাদিন ওই যে রোদের আলো পড়ে ওই জায়গায় মানে কংক্রিট খাইছে আর কি, সিমেন্ট হিট খাইছে আর কি, সেটা ছাড়তেছে রাত্রেবেলা, টিনের চাল। তো শুয়ে ঘুম আসতেছে না, খুব ছটফট করতেছে সে। একবার তার চোখটা একটু লেগে আসলো, কেমন জানি তন্দ্রার মতো, মানে একে ঘাম আবার তন্দ্রার মতো। তো জাহিদ ঘুমে তলায় যাচ্ছিল, সে ঘুমে তলায় যাচ্ছিল, কিন্তু এই সময় হঠাৎ করে কেমন একটা শব্দ শুনে তার মানে ঘুমটা কেটে গেল, মানে ঘুম যে আসছিল চলে গেল। শব্দটা হয়েছে, মনে হয়েছে ওই যে দাদার যে ঘরটা ছিল এটা কিন্তু টিনের ঘর ছিল, মনে হলো ওই টিনের ওখান থেকে ফড়ফড় করে মানে টাচ করে কিছু মানে টেনে নিয়ে গেছে শেষরা একটু।
তো এই ছেঁচড়ায় নিয়ে গেছে, এই যে একটা শব্দ হয় যে টিনের সাথে ছেঁচড়াইলে কিছু, ওরকম একটা শব্দ। সে চিন্তা করলো কিরে মাছগুলো নিয়ে গেল নাকি আবার কিছু, এসেছে লাভ দিয়ে বিছনার থেকে উঠছে। তো চিন্তা করলো যে কি ব্যাপার, এখানে মাছ রাখছিল, মাছ নিছে না। তো সে দৌড় দিয়ে তার যে খাট ওখান থেকে দৌড় দিয়ে সামনে আসছে, দেখে না বালতি জায়গা মতোই আছে। কিন্তু এরপরে যে সিনটা সে দেখলো, এটা দেখে তার সারা শরীর জমে হিম হয়ে গেল। সে দেখলো মিন্টু বাতাসে ভাসতেছে। ওই যে সে যে বেঞ্চিতে ছিল, বেঞ্চি থেকে প্রায় 3 ফিট উপরে, মানে টোটাল মাটি থেকে প্রায় 7-8 ফিট উপরে সে ভাসতেছে। তো জাহিদ কিন্তু দাঁড়ায় আছে মানে ছায়ার মধ্যে, মানে অন্ধকারে তার ঘরে, এবং তার দরজা খোলা, জানালাও খোলা, গরমের কারণে সবই খোলা রাখছে। এখান থেকে বাইরের উঠোন দেখা যাচ্ছে, হালকা চাঁদের আলো আসতেছে, মানে সেই চাঁদের আলো হচ্ছে মেঘে ঢাকা চাঁদ, সেটার আলো হালকা উঠানে পড়ছে। এর মধ্যে সে দেখতেছে ওই বেঞ্চের উপরে ভেসে আছে ওখানে মিন্টু। মিন্টু মানে ঘুমানোই এবং ভেসে আছে। তারপর সে দেখলো আস্তে আস্তে মিন্টু ওই বাতাসে ভেসে ভেসে এদিকে আসতেছে, তার এদিকে, মানে তার যে ঘরের দিকে। জাহিদের তো সারা শরীরের রোম একদম দাঁড়ায় গেছে, সে ভয়ে থরথর করে কাঁপতেছে, কোনো সাউন্ড করতে পারতেছে না, দোয়া যে পড়বে সেরকমও সে করতে পারতেছে না। এরপর দেখলো ওই ঘরের একদম সামনে চলে আসলো, যে এখানে নাকি তাদের কাচারি ঘরে ওঠার সিঁড়িটা, ওইটার কাছে চলে এসে তখনও ভাসতেছে। জিনিসটা একদম বিশ্বাস করতে পারতেছে না জাহিদের কাছে, মানে অকল্পনীয় একটা সিন মনে হচ্ছে। তারপর সে হঠাৎ করে দেখলো আস্তে আস্তে করে, মানে খুব জোরে না, আস্তে আস্তে করে মনে হলো যে কেউ যদি কাউকে নামায় রাখে আলতো করে, ঠিক সেইভাবে নামায় রেখে মিন্টু মাটিতে শুয়ে পড়লো, মানে মাটিতে নামায় দিল মিন্টু পিটু। আর কিছু নাই, মিন্টু ওখানে শুয়ে ঘুমাচ্ছে মাটিতে। তো জাহিদ ভয়ে ওই জায়গা থেকে নড়তেছেও না, ভয়ে নড়তেছেও না। একটু পরে সে একটা শব্দ পেলো, মনে হলো যে মানে ফট করে ডানা ঝাপটায় যেরকম শব্দ। তো জাহিদের মানে সারা শরীর কেঁপে উঠলো, যে ব্যাপারটা কি। দেখলো যে ওই যে দাদার ঘরের চালের উপর একটা বড় সাদা পেঁচা নামছে, বেশ বড় সাদা পেঁচা নেমে তার ঘরের দিকে তাকায় আছে। এবং তারপর একটা ডাক দিল, ওই যে মানে পেঁচার যে একটা ডাক আছে রাতের বেলা, সেরকম করে ডাকলো, ডানা ঢাপটাইলো কয়েকবার। এবং মানে মনে হচ্ছে যে কিছু বলতে চায় জাহিদকে। জাহিদ কোনো কথা না বলে চুপচাপ দাঁড়ায় আছে। তখনও সে আস্তে আস্তে দোয়া পড়া শুরু করলো, যতটুকু যা পারে, মানে যতটুকু দোয়া দূর যা পারে পড়তেছে। একটু পরে দেখলো পেঁচাটা উড়ে চলে গেল ওইখান থেকে। তো জাহিদ চিন্তা করলো যে না, মিন্টুকে ওখানে ফেলে রাখা ঠিক হচ্ছে না, আমার সাহস যাই হোক আমার মিন্টুকে আনতে হবে। তো সে তখন ঘর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামলো, নেমে মিন্টুকে যে সে ফার্স্টে ডাক দিল, মিন্টু। দেখলো মিন্টু অতল গভীর ঘুমে সে। তো কয়েকবার ডাকার পর মিন্টু উঠছে, কি তো মিন্টু উঠে বলে আমি এখানে কেন উঠে বলছে আমি এখানে কেন। তুই এখানে কেন, তুই আগে রুমে আয়, তো মিন্টুকে আগে ধরে সে মানে উঠতে সাহায্য করলো। মিন্টু বললো কেমন যেন ঘোর লাগা চোখ, উঠে আসলো রুমে কোনো মতো উঠে এসে মিন্টু বলে আমি এখানে কেন, তুই শো বিছনায় শো। মিন্টু শুয়ে পড়লো, শুয়ে এসে আবার ঘুমায় গেল, মিন্টুর আর কোনো খেয়াল নাই। তো জাহিদ অনেকক্ষণ বসে থাকলো বিছানার পাশে। সে চিন্তা করলো যে মানে ব্যাপারটা কেমন হইলো, কি হয়েছে, কি নিয়ে আসলো তাকে এখানে। তো সে আর ঘুমাইতে পারলো না, এবং সে ওই দরজাটাও লাগাইতে পারলো না ভয়, এবং মাছটাও ভয়ে ভিতরে আনলো না, কারণ তার ভিতরে তখন ভয় দেখা দিছে, অন্য কিছুর ভয়। তো মানে খারাপ কিছু যদি থাকে ওইখানে, ওই মাছটা যদি এখানে নিয়ে আসে, অন্য মানে কিছু তো একটা হইতে পারে, এরকম একটা ভয় তার দেখা যাচ্ছে। কারণ সে ক্ষেতের মধ্যে দেখছিল কিছু একটা ফলো করে ওইখান থেকে চলাফেরা করছে। তো সে ওই জন্য ভয় আর ওই মাছটারও ভিতরে আনে নাই, দরজাটাও আবার লাগাইতে সাহস পাইতেছে না, চুপচাপ বসে আছে। তো এরকম এক সময় ঠায় বসে থাকতে থাকতে সে ঘুমায় গেছিল ওখানে ওই বিছানার পাশেই। কোন সময় ঘুমায় পড়ে গেছে তার খেয়াল নাই। তো ফজরের আজানের শব্দে ঘুম ভাঙছে, জাহিদের ঘুম ভাঙছে। সে উঠে দেখে মিন্টু তখনও বেঘরে ঘুমাচ্ছে, আজান বেশ জোরে জোরে পড়তেছে, মানে খুব ভালো লাগতেছে জাহিদের কাছে আজানের শব্দটা। একটু পরেই তার বাবার হাঁক শুনলো, তাকে ডাকতেছে, এই জাহিদ, এই তুই ঠিক আছিস বলে আসলো, এসে একদম ঘরের সামনে আসছে। তখন জাহিদ বেরে বলে যে হ্যাঁ আব্বা ঠিক আছি। বলে কি ব্যাপার, গেছিলি মাছ ধরতে, কখন আসছিস? তো বললো যে এরকম সাথে আসছে সেই। তো তার আব্বা বললো সব ঠিক আছে, বলে যে আছে। তো তখন সে বললো আব্বা শুনেন, বলে কি, বলে কাছে যে তখন সে বললো যে এরকম হচ্ছে, যে মিন্টু এরকম হচ্ছে। তখন তোদের না করছিলাম এখানে শুইতে, থাকতে না করছি, ওখানে কে যেতে বলছে ওখানে শুইতে। যাই হোক, মানে তার বাবা ওখানে বলে, তার বাবা ওখানে দাঁড়ায় একটু দোয়া দরুদ পড়ে তার বাবা বলে আমি নামাজ পড়তে যাচ্ছি, তুই অজু করে নামাজটা এখানে পড়ে নে, ওরে উঠাও নামাজ পড়ে, একসাথে পড়ে দুজন। আর কি বলবো, ওদেরকে মসজিদে নিয়ে যেতাম, এখন যে রাত্রেবেলা কি হয়েছে আর কি বলবো, বলে তার বাবা ওখান থেকে চলে যায়। তো জাহিদ আসলে ওই যে বাবা বলছে নামাজ পড়তে, সে এখন মিন্টুকে রেখে যেতে একটু খারাপ ফিল করতেছে, রেখে যে সে যাবে উজু করতে, কিন্তু কিছু করার নাই, সে মিন্টুকে রেখেই যায়। যে তাদের ওখানে কলপাড় আছে, কলপাড় থেকে উজু করে আসে, এসে সে দেখে মিন্টু তখনও ঘুমাচ্ছে। তো মিন্টুকে সে উঠায়, বলে যে ওট, ওরা অনেকক্ষণ বলার পর মিন্টু উঠছে, বলছে সে চোখ মিলতে পারতেছে না, বলে ওট উঠে উজু করে আয়।
অজু করে নামাজ পড়ি একসাথে। তো মিন্টু নাকি মানে গড়িমসি করতে করতে পরে যায় যে মিন্টু অজু করে আসে, আসার পরে দুজনে নামাজ আদায় করে। তো নামাজ আদায় করার পর দেখা যায় একটু ভালো ফিল করতেছে, জাহিদ ভালো ফিল করতেছে। জাহিদের মনে যে রাতের বেলার ভয় ছিল সেটা আর কিছু নাই। তো সে তখন মিন্টুরে বলে যে রাতের বেলা তোর সাথে কি ছিল জানিস? বলে কি? বলে এরকম এরকম ঘটনা। তো শোনার পর তো মিন্টু প্রচন্ড রকমের ভয় পায়। সে বলে যে আরে তুই আমার জাগাইস না কেন, তুই আমার জাগাইস না কেন, তুই তো মানে তখন ডাকা উচিত ছিল, তুই আমার তুই চলে আসিস না কেন উঠানের মধ্যে? আরে বেটা তোরে যদি তখন আমি জাগাইতাম বা কিছু হইতো একটা বিপদ হইতে পারতো। ওইটা তোরে কোনো কিছু ওখান থেকে নিয়ে আসছে, তুই হয়তো ওখানে গেছিলি নাপাক অবস্থায় ছিলি, ওই জায়গাটায় তোরা চায় নাই, তোরে হয়তো আজ থেকে উঠায় নাই, এখানে শোয়াই দিয়ে গেছে, তোর তো ফেলাও দেয় নাই। হ্যাঁ, তুই তো মানে কোনো সমস্যা তোর করে নাই, তোর তোর সমস্যা মনে হয়েছে? তো তখন নাকি মিন্টু বলে যে না আমার তো কোনো সমস্যা মনে হয়নি। বলে তোর যে হয় নাই এইটাই হলো গিয়া ব্যাপার আর কি, তোরে কিছু করে নাই, তোরে যা সেখানে রেখে গেছে। তো সুতরাং তুই মানে আল্লাহর কাছে শুকর কর যে তোর ঠিক আছে, তোর কোনো সমস্যা হয়নি। এই বলে আর বলে যে এরকম রাত্রেবেলা আসলে যাওয়া ঠিক না, তুই যে এখানে থাকতে চাইছিস ওই বেঞ্চে যে শুইতে চাইছিস ওটাও ঠিক না, জায়গাটা ঠিক হয়নি, ঘরের মধ্যে থাকতে হয় রাত্রেবেলা, গভীর রাত্রে বাইরে থাকতে হয় না। আর এরকম তুই আসলে এরপর থেকে আর মাছ ধরতে যাবো না আমি, কারণ আমার কাছে মনে হয়েছে কালকে মাছ ধরে আসার সময় কিছু আসতেছিল আমাদের সাথে সাথে। তো যাই হোক, তারা এই কথাবার্তা বলে, একটু বলে দেখে যে হ্যাঁ তাদের মাছগুলো আছে, ঠিকই আছে, মাছের কিছু হয় নাই, ওই মাছ পরে তারা বাসায় দিয়ে দেয়। আর এই হচ্ছে জাহিদের একটা এক্সপিরিয়েন্স, জাহিদ যেটা দেখছে তার নিজের চোখে, এবং এটা তার কাছে খুবই মানে খুবই স্কেরি একটা জিনিস মনে হয়েছে, এবং মানে একেবারেই অলৌকিক একটা জিনিস, যেটা সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে নাই, যেটা সে চোখে দেখছে। এটা সে বলতেছে যে মানুষ ম্যাজিকে দেখে, যে ম্যাজিক যখন দেখায় যে কাউকে উঁচু করে ফেলছে, বাতাসে ভাসায় ফেলছে, আর এইটা সে চোখের সামনে দেখে খুবই অবাক হয়েছে। সে বলছে এইটা আমার জন্য একটা ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স, এরকম কিছু দেখা। তো যাই হোক, ওই জিনিসটাই সে দেখছে, এরপর আর জাহিদ কখন এরকম কিছু দেখে নাই। তো এই ছিল জাহিদ চৌধুরীর পাঠানো ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম নাভিদ রিফাত। উনি বর্তমানে নটরডেম কলেজে অধ্যয়নরত রয়েছেন। ওনার দেশের বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামে। 2026 সালে যে জাতীয় নির্বাচনটা হলো, এই নির্বাচনে ভোট